15ই আগস্টে দিল্লিতে বড় সড় জঙ্গি নাশকতার ছক। জঙ্গিদের নিশানায় লালকেল্লা, হামলা চালাতে পারে লস্কর বা জৈশ জঙ্গিরা। আইএস এর সাহায্যে হামলা চালানোর সম্ভাবনা। আইবির 10 পাতার রিপোর্টে এমনই উল্লেখ। কথা বলবো আমাদের প্রতিনিধি वरुण जैन সঙ্গে। वरुण जी, क्या जानकारी है? देखिए, राजधानी दिल्ली पहले से ही आतंकियों के निशाने पर रहती है। आईबी की तरफ से दिल्ली पुलिस के साथ कुछ इनपुट साझा किए गए हैं। 10 पन्नों की जो इंटेलिजेंस रिपोर्ट है, इस पे यह बात कही गई है कि आईएसआई जो है वो हिंदुस्तान के अंदर इस बार एक बड़ी साजिश को अंजाम देने की जो तैयारियां है वो कर रहा है। लश्कर तोयबा और जैश ए मोहम्मद को लॉजिस्टिक सपोर्ट प्रोवाइड कर वो दिल्ली के अंदर जो धमाके हैं वो कराना चाहता है। बड़े नेता और जो बड़े इंस्टीट्यूशंस है वो उनके निशाने पर हो सकते हैं। इसी को लेकर पूरा का पूरा जो अलर्ट है वो जारी किया गया है। साथ ही इस अलर्ट के अंदर ये भी कहा गया है कि जिस तरीके से उदयपुर और अमरावती में जो घटनाएं हुई है भीड़-भाड़, ऐसे में दिल्ली पुलिस को भीड़-भाड़ वाले इलाके को लेकर अपनी जो प्रेजेंस है वो बढ़ानी होगी, क्योंकि जो रेडिकल ग्रुप और जो दूसरे बैड एलिमेंट्स है वो भी कुछ गड़बड़ी जो है वो फैला सकते हैं। आतंकी पैराग्लाइडर्स और जो यूएवी है उनके जरिए भी आतंकी वारदात को अंजाम देने की फिराक में है। हालांकि दिल्ली पुलिस ने पहले से ही 15 अगस्त से पहले ही जो यूएवी और जो दूसरे पैराग्लाइडर्स है उन पर बैन लगा दिया है। तो कहीं ना कहीं एक बड़ी साजिश जो है वो देश के अंदर अंजाम देने की जो पाकिस्तान है वो साजिश रच रहा है। और इसी स्पेसिफिक इनपुट्स को जो दिल्ली पुलिस है उनके साथ साझा कर अलर्ट रहने के लिए कहा है। और शायद यही वजह है कि दिल्ली पुलिस कमिश्नर ने जिस दिन अपनी कमान नए कमिश्नर ने संजय अरोड़ा जी ने अपनी कमान संभाली, उससे अगले दिन ही लाल किले पहुंचे और वहां पर जो सुरक्षा व्यवस्था 15 अगस्त को लेकर जो तैयारियां हो रही है, किस तरह की सुरक्षा है, उसका पूरा जायजा लिया। तो कहीं ना कहीं दिल्ली पुलिस इस बात को लेकर इसकी अहमियत को समझती है कि कितना बड़ा ये कार्यक्रम है और किस तरीके से दिल्ली के ऊपर जो थ्रेट है आतंकियों की वो लगातार बनी रहती है। और उसको लेकर जो पुलिस है वो अब अपनी तैयारियां है और जोर शोर से कर रही है। जी शुक्रिया वरुण जी। দেখো সুকন্যা, এবার ঝাড়খণ্ড কাণ্ডের দিকে নজর রাখবো, কেননা ঝাড়খণ্ড কাণ্ডে সিআইডি তদন্তের নতুন মোড়। সিআইডি সূত্রে দাবি উদ্ধার হওয়া 49 লক্ষ টাকাই শুধু নয়, তার আগেও কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়া হয়েছিল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কিভাবে চলতো এই এত টাকার লেনদেন? দেখো, সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং মূলত যে বিষয়টা তোমায় বলে রাখি যে কলকাতা থেকে ঝাড়খণ্ডের যে টাকা যাতায়াত বা বিধায়কদের টাকা দেওয়া, সেটা কিন্তু প্রথমবার যেটা হলো, অর্থাৎ 30 তারিখে ধরা পড়লো 5টা থেকে, তেমনটা কিন্তু নয়। সিআইডির দাবি 49 লক্ষ টাকা নিয়ে যাওয়ার পথে গ্রেফতার হওয়ার আগেও কিন্তু একেবারে 21শে জুলাই তারা কিন্তু কলকাতা থেকে 75 লক্ষ টাকা নিয়ে বিধায়করা গিয়েছিলেন, তেমনটাই কিন্তু সিআইডির দাবি। ইতিমধ্যে 3 বিধায়ককে সহ মোট 5 জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করার পর সিআইডি তেমনটাই কিন্তু দাবি করছে। মূলত যে বিষয়টা সিআইডির দাবি যে বিধায়ক কেনার জন্য কিন্তু তাদেরকে অগ্রিম হিসেবে বিভিন্ন সময় তারা গুয়াহাটিতে যেত বা আসামে যেত বলে জানা যাচ্ছে, সিআইডি দাবি করছে। এবং সেখান থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হতো যে যেখান থেকে টাকা পাওয়া যাবে সেই মধ্যে কিন্তু তারা কলকাতায় আসতো এবং তারপরে কিন্তু কলকাতা থেকে সেই টাকা সংগ্রহ করে নিয়ে তারা ঝাড়খণ্ডে চলে যেত, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এর আগে যেমনটা তোমার সিআইডি সূত্রে তুমি জানো, ইতিমধ্যে এক ব্যবসায়ীর অফিসে রেড হয়, এক ব্যবসায়ীকে আটক করে গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয় মহেন্দ্র আগরওয়াল নামে। ওনাকে কিন্তু আজকে আবারও তলব করা হয়েছে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করার জন্য। মূলত যেমনটা জানা যাচ্ছে এই ব্যবসায়ীর কাছ থেকে গত 30 তারিখে 49 লক্ষ টাকা ছাড়াও কিন্তু একেবারে 21 তারিখ 2 বিধায়ক, ঝাড়খণ্ডের জামতারার এক বিধায়ক সহ মোট 2 বিধায়ক, তারা কিন্তু প্রায় 75 লক্ষ টাকা নিয়েছিল, তেমনটা জানা যায় তারা কলকাতায় এসে এবং গুয়াহাটি থেকে ফেরার পরে। যেমনটা উঠে আসছে যে এনারা কিন্তু বারবার গুয়াহাটিতে যেতেন এবং সেখানে গতকালকে একজনের বাড়িতে দিল্লিতে যখন রেড করতে যায়, সার্চ করতে যায় সিআইডি, সেই সময় তাদেরকে আটকানো হয় বলে অভিযোগ, ডিটেইন করা হয় সিদ্ধার্থ মজুমদার। ওই সিদ্ধার্থ মজুমদার কিন্তু গোটা বিষয়টাকে মিডলম্যানের কাজ করছিলেন এবং বিধায়ক কেনার জন্য কিন্তু এই লক্ষ লক্ষ টাকার লেনদেন, তেমনটাই কিন্তু সিআইডির দাবি। এবং ইতিমধ্যেই তোমাকে বলে রাখি গতকালকের পরে আজকেও কিন্তু ব্যবসায়ীকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সিআইডি জানার চেষ্টা করছে যে এত লক্ষ লক্ষ টাকার উৎস কোথা থেকে, কোন রকম হাওয়ালার কারবারের যোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ পার্থ। আসছি পরের খবরে। দেখো পাপিয়া, এখন ইডির তদন্তকারীদের রাডারে যে নামটা একেবারে বড় করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অপা ইউটিলিটি সার্ভিসেস। এবং 9 বছর আগে সেই 2012 সাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পার্থ চট্টোপাধ্যায়। দুজনের একটি পার্টনারশিপ সংস্থার তথ্য সামনে এনে এই দাবি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে দাবি 2012 সালের 1 নভেম্বর খোলা হয়েছিল এই অপা ইউটিলিটি সার্ভিসেস।
সম অংশীদার ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। দুজনেরই 50% করে শেয়ার ছিল। ইডি সূত্রে খবর, ওই সংস্থার দুটি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টি অর্পিতা জানান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের। তারপর ইডির আধিকারিকেরা সেই দুটি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে শুরু করেছেন। পার্থ অর্পিতার সংস্থা গত 9 বছরে কি কি কাজ করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এই সংস্থা মূলত কি কাজ করত এবং এই সংস্থার মাধ্যমে বহু ফ্ল্যাটেরও হদিশ পাচ্ছে ইডি, কি জানতে পারছো? দেখো সুকন্যা, ইডি সূত্রের খবর, তারা কিন্তু এখন তদন্ত শুরু করেছেন এবং তুমি জানো গতকালই ইডির আইনজীবী শুনানি যখন চলছিল তিনি কিন্তু কোর্টে দাঁড়িয়ে যেটা দাবি করেন যে তদন্ত করতে গিয়ে একটি সংস্থা মেসার্স অপা ইউটিলিটি সার্ভিসেস এর খোঁজ তারা পেয়েছেন এবং সেই সংস্থা যেটা ইডি তরফে দাবি করা হয় যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের পার্টনারশিপ ফার্ম দুজনেই কিন্তু 50% শেয়ার রয়েছে এবং যেটা ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিন্তু তদন্তর সময় অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য ইডি তদন্তকারীদের হাতে তুলে দেন এবং প্রাথমিকভাবে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে এই সংস্থার পার্টনারশিপ ডিড দেখে তারা কিন্তু জানতে পেরেছেন যে এই সংস্থা নভেম্বর মাসের 1 নভেম্বর 2012 অর্থাৎ 9 বছর আগে রেজিস্টার্ড হয়েছিল। প্রতি বছরে কিন্তু ব্যালেন্স শিট এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়, অর্থাৎ এই সংস্থার এখনো অ্যাক্টিভ রয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর, তদন্তের সময় জিজ্ঞাসাবাদের সময় ইডির তদন্তকারীদের হাতে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় নিজেই এই সংস্থার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যে পার্থ এবং অর্পিতার যে পার্টনারশিপ ফার্ম রয়েছে মেসার্স অপা ইউটিলিটি সার্ভিসেস, তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন এবং তিনি তথ্য দেন যে কোথায় সেই ব্যাংক রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর ব্যাংকের কাছ থেকে সমস্ত তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ এই সংস্থার হদিশ পাওয়ার পর ইডির আধিকারিকরা কিন্তু গত 9 বছর ধরে এই সংস্থা কিভাবে কাজ করত এবং কি কি কাজ করত, কত টাকার লেনদেন হয়েছে, সমস্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যেহেতু 2012 সালে এই পার্টনারশিপ ফার্ম গঠন হয়েছিল তাই তারা মনে করছেন প্রায় 10 বছরের বেশি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা রয়েছে। একদিকে যেমন দেখা যাচ্ছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের এলআইসি পলিসিতে পার্থ চট্টোপাধ্যায়কে নমিনি করে দিচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়, অন্যদিকে কিন্তু এই পার্টনারশিপ ফার্ম সব মিলিয়ে কিন্তু যে প্রথম দিন থেকে ইডির তরফে দাবি করা হচ্ছিল যে দুজনের মধ্যে একটা লিঙ্কেজ রয়েছে, দুজনের ঘনিষ্ঠতা রয়েছে, সেটাই কিন্তু স্ট্যাবলিশ করতে চাইছেন ইডি আধিকারিকরা এবং যেটা। ধন্যবাদ প্রকাশ। দেখো, নিশ্চয়ই তোমার মনে আছে গত পরশু শুভ্রা ঘরুই, যার নাম এবং সেই সঙ্গে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, এই শুভ্রা ঘরুইয়ের যখন মুখোমুখি হয় এবিপি আনন্দ তখন তিনি কি বলেন, কোনো আক্ষেপ, অনুশোচনা? দেখুন। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে চটি ছুড়েছিলেন। আমি ওনাকে জুতো মারতে আসছি, জুতো মেরে আমি খালি পায়ে ঘরে যাচ্ছি। আর বুধবার বললেন ওটা পার্থ চট্টোপাধ্যায়ের পুজোর উপহার। ওকে মারা ছাড়ি, ওটা পুজোর উপহার। অর্থাৎ আক্ষেপ আছে কিন্তু অনুশোচনা নেই, ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন শুভ্রা ঘরুই। এইসব চতুর্দিকে দেখছি টাকা এত অপচয়, এত কোটি কোটি টাকা ফ্ল্যাট কিনে রাখা হচ্ছে, এই সব মানে কি বলবো, সব রকম উত্তেজনা থেকে আমি এটা করে ফেলেছি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে উত্তেজনার বসে এটা করে ফেলেছি। হ্যাঁ, সামনাসামনি হয়ে গেছে, ধরুন সামনে না উনি এলে হয়তো হতো না। অত্যন্ত সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার, স্বামী স্ত্রী 2 মেয়ে 4 জনের সংসার, অভাব আর দুশ্চিন্তা নিত্য সঙ্গী। বাসায় একজন ভিখারি উঠেছিলেন, আমার কাছে 10টা টাকা নেই যে সে একটা বিস্কুট কিনে খাবে, আমি মোট তাকে 2 টাকা দিয়েছি। আজকালকার 2 টাকায় কিছু হয় বলুন? কিছু হয়? সকালবেলা হয়েছে এটা, বাসে যাওয়ার সময় এইসব চতুর্দিকে দেখছি, টিভিতে এইসব দেখছি, এইসব দেখে কারোর মাথা ঠিক থাকতে পারে? আর 5টা সাধারণ মানুষের মতোই শুভ্রাও সংসার চালাতে এখন হিমশিম খাচ্ছেন। আর উল্টো দিকে টিভির পর্দায় দেখছেন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। এই আবহে মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে চটি ছোড়েন তিনি। আরে খুশি হতাম ওই জুতোটা যদি ওনার টাকা লাগতো। জনসাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে কোটি কোটি টাকা ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। আবার বলেন কেন ওনাকে এসি গাড়ি চড়িয়ে, ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন, এসি গাড়ি চড়িয়ে হুইল চেয়ারে। চটি ছোড়ার ঘটনার
রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। তারপর কেটে গেছে 24 ঘন্টা। সামনে সামনে যদি আবার পার্থ চ্যাটার্জি পড়ে যান তাহলে নিশ্চয়ই আর করবেন না। এই অবস্থাতে খালি পায়ে এলেন, তো চটিটা তো নিয়ে নিতে পারতেন। চটিটা তো নেবেন না, কেন করা যাবে? পার্থ চট্টোপাধ্যায় খারাপ কাজ যদি করে থাকেন, তাকে সরকার ব্যবস্থা নিয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, ইডি তদন্ত করছে, আইনে ব্যবস্থা নিয়েছে, কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ব্যক্তিগতভাবে জুতো ছোঁড়াটা যদি তার কোনো বিচারের মধ্যে পড়ে, তাহলে আজকে যারা সমর্থন করছেন তাদের যখনই কেউ কোনো বিষয়ে গ্রেফতার হবেন, তাহলে আমরাও দেখবো যে তখন যাতে জুতো কেউ পড়লে তাদের কিরকম রিয়াকশন হয় তখন দেখব। মঙ্গলবারের চটি ছোড়ার ঘটনার পর এদিন জোকা ইএসআই হাসপাতালে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে যখন নিয়ে আসা হয়, তখন সাধারণ রোগী ও তাদের পরিবারের সদস্যদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো সুকন্যা, মাঙ্কি পক্স নিয়ে বিশ্বজুড়ে একেবারে সংক্রমণ বাড়ছে, আর তাই মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করলো রাজ্য সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিকেল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, মাঙ্কি পক্স আটকাতে কতটা সতর্ক রাজ্য সরকার? স্বাস্থ্য ভবন সূত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছিল। এবার আমরা দেখতে পেলাম যে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারাও কিন্তু একদম নির্দিষ্টভাবে নির্দেশিকা জারি করলেন এবং করে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করা হয়েছে। নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটি জেলাতে অন্তত একটি করে সরকারি হাসপাতালে নির্দিষ্ট সংখ্যক বেড রাখতে হবে মাঙ্কি পক্সের সন্দেহভাজন এবং পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য। এবং রাজ্যে যত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা নির্দিষ্ট সংখ্যক বেড বরাদ্দ করে রেখে দিতে আইসোলেশন ওয়ার্ডের জন্য। এর পাশাপাশি আমরা জানি যে ইতিমধ্যেই বেলেঘাটা আইটি হাসপাতাল মাঙ্কি পক্সের চিকিৎসার জন্য আলাদা পরিকাঠামো প্রস্তুত রেখেছে। একই নির্দেশ এবার পাঠানো হলো ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকেও, তাদেরকেও মাঙ্কি পক্সের চিকিৎসার জন্য আলাদা বেড রাখতে নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। ধন্যবাদ। চোখ রাখবো পরের খবরে। উত্তর 24 পরগনার অশোকনগরে বেপরোয়া ডাকাতি। পুলিশ সূত্রে খবর, অশোকনগরের শ্রীকৃষ্ণপুর এলাকার নূরপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। সিভিক ভলান্টিয়ার ও নৈশরক্ষীদের বেঁধে রেখে লুটপাট চালানোর অভিযোগ। দুষ্কৃতী দলে 15 জন ছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। এই ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু লক্ষাধিক টাকার গয়না লুঠি নয়, দুষ্কৃতীরা দোকানে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ভোল্টটা ভাঙতে পারেনি, ভোল্টটা খুলতে পারেনি।